আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ১৬, ১৭ এবং ১৮তম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। টিনের চালে ঝুমঝুম শব্দ, বৃষ্টির এই ছন্দ অন্যবেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বর্জ্যপাত আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে পরিবেশকে। সে ক্যাচুম্যাচু হয়ে ফোপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এই বাড়িতে উঠেছে, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো, কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে। আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চেড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো, কথা আসছে না। এরপর খাক করে গলা পরিষ্কার করলো আর বলল, আমি দরজা খুলব না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা, খুলতে হবে না, আপনি ভয় পাবেন না প্লিজ। পদ্মজা বলল, আপনি চলে যান। আমির বলল, বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে উঠেছি, আমার বৃষ্টিতে সমস্যা হয়। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝল লোকটা শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে, তবুও সাবধানের মান নেই। সে দরজা খুলল না, বিছানায় গিয়ে বসলো। ভয়টা কমেছে। আমির বলল, শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন। আমির বলল, আপনার নাম কি? ডাক নাম বলুন। পদ্মজা বলল, পদ্মজা। আমির বলল, সুন্দর নাম, আমার নাম জিজ্ঞেস করবেন না? পদ্মজা বলল, আমি জানি আপনার নাম। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে আমাকে চেনেন? পদ্মজা বলল, কিছুক্ষণ আগেই নাম বললেন। আমির বলল, তখন তো ভয়ে কাঁপছিলেন, নাম শুনেছেন? বাবা। আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসলো। কেন হাসলো জানে না। আমির বলল, শুনছেন, আপনি কি এরকমই ভীতু? পদ্মজা বলল, আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এ বিষয়ে কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলে চলে যাবেন কিন্তু। আমির বলল, এত তাড়াতে হবে না, বৃষ্টি কমলে চলে যাব। পদ্মজা বলল, কষ্ট নেবেন না, বাড়ি খালি তো। আমির বলল, বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? পদ্মজা বলল, জি। আমির বলল, ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে, ছুটিয়ে নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো। বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? আমির বলল, অবাক হলেন মনে হচ্ছে। পদ্মজা বলল, মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাকনাম বাবু, আম্মার আব্বা ডাকে, ভালো নাম আমির। পদ্মজার কথা বাড়ালো না। বজ্রপাত থেমেছে, বৃষ্টি রয়েছে। আমির জিজ্ঞেস করলো, বাকিরা কোথায় বললেন না? পদ্মজা বলল, আম্মা আব্বা ঢাকা, আজ ফেরার কথা ছিল। আমার 2 বোন আর ভাই নানা বাড়ি, বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। আমির বলল, এখনো আমাকে ভয় পাচ্ছেন? পদ্মজা বলল, একটু একটু। আমির বলল, এটা ভালো। অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চিনেন না, তাই কোন দিকে যাবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না, রাস্তাঘাটেও মানুষ নেই। ঝড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন। রমিজ আলী বারান্দায় বসে হুঁকা টানছেন। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুনের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনি, কারে চান? বাসন্তী কেঁপে উঠলেন। ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন। বলেন, হুট কইরা মেঘখানা আইয়া পড়ল তো। রমিজ বলল, তে আপনি কার বাড়িতে যাইতেন? বাসন্তী বলল, মোর্শেদের বাড়ি। রমিজ আলী বিরক্তিকর ভাব নিয়ে সরে যান। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন। বলেন, মোর্শেদের কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন। গ্রামের মানুষ তো জানে না তার আর মোর্শেদের সম্পর্ক। এখন জানানোটা কতটা যুক্তিসঙ্গত। সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনো পাবে না। একমাত্র গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজ আলীর চক্ষুদ্বয় যেন কোটা থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘনা চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন। তিনি প্রবল উৎসাহ নিয়ে বলেন, এর পরের বউ জানে? বাসন্তী বলল, না। রমিজ বলল, থাহেন কই আপনি? বাসন্তী বলল, রাধাপুর। রমিজ বলল, লুকাইয়া রাখছিল বিয়া কইরা? বাসন্তী বলল, হ। এখন মোর্শেদ আমারে তালাক দিতে চাই, আমার সাথে সংসার করতে চায় না, তাই আমি আমার অধিকার নেওয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই, আপনারা আমারে সাহায্য কইরেন। গ্রামবাসী ছাড়া মোর্শেদ আমারে জায়গা দিব না। রমিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হাঁটিয়ে উঁচু স্বরে বললেন, আপনার জায়গা করে দেউন আমার কাম, আপনি চিন্তা কইরেন না, মেঘটা কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তীর চোখ মুখ জল জল করে উঠল। ভরসা পাওয়া গেল।
রমিজ আলীর প্রতিশোধের নেশা পেয়েছে। মোর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এবার তার পালা, প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন। তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বলেন, আপনি বইয়া থাহেন, আমি আরও কয়েকজনের লইয়া আইতাছি। রমিজ আলী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান। সৈয়দ, রজব, মালিক, কামরুলকে নিয়ে ফিরেন, সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার, তাই তিনি মাথার উপর বর্জ্যপাত ঝড় নিয়েই ছুটে আসেন। এদিকে পদ্মজা উসখুস করছে, টয়লেটে যাওয়া প্রয়োজন, প্রস্রাবের বেগ বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়, সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল, এরপর কাছে কোমরে গুজে নিল। আয়াতুল কুরসি পরে বুকে ফু দিল, তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়েছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তেই হৃদস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অব্দি, এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে, তখন আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণ আক্রমণ করত, যেহেতু করেনি, মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো, তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডোর গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দার দড়িতে রেগেছে বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধ করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। আমির বলল, যেতে তো ইচ্ছে করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টিতে একতে নিয়ে বলল, চলে যান। আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করলো। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতুনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান আপনি। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাটতেরা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েকজোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজ আলী চেঁচিয়ে ডাকেন, কইরে মোর্শেদ, আকাম কইরা এখন লুকাইয়া আসস কেন? বাইর হ, তোর আকাম ধইরা লইয়া আইছি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে, গম্ভীর মুখে বলল, উনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? আমির বলল, এই তো 4 দিন হলো, কেমন আছেন? কামরুল বলল, এই তো আছি, তাই এখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজ আলী প্রশ্ন করেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশি সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিত 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেললো। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা না, বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নেই না জানলে। আমির কথা শেষ করতে পারল না। রমিজ আলী চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলেন। মাতব্বর তাকে কোমাপদস্থ করেননি, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছেন, আর সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকতাছি, উনি যা করেন করবেন। আমির বিরক্ত নিয়ে বলল, আরে আজব, কি শুরু করছেন আপনারা? সৈয়দ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। সৈয়দ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই। তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা, আকাম করিবার সাইডা দিমু। আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সাথে লাল রং ভয়ঙ্কর লাগে। সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার খায়নি সে, তবে আর সুযোগ আছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢোক গিলে বলল, চোখ উল্টাইয়া লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতাছি না। আমি রাগে শক্ত হয়ে সৈয়দের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তেই সৈয়দের মাথা ভন ভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ, হ্যারিকেন। আধার নেমে এসেছে। আমির আবারও সৈয়দকে মারতে গেল। কয়েকজন এসে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশ স্বরে বললেন, শিউলির আম্মা, কয়েকজনরে লইয়া মাইয়াডারে বাই কইরা আনো। লুকাইছে নটি। গ্রামটার নটিদের ভিড়ে ধ্বংস হয়ে যাইতাছে। পদ্মজা মাটিতে নতজানু হয়ে বসে কাঁপছে। দ্রুতগতিতে পা থেকে মাথায় চুল অব্দি কাঁপছে। বাইরের প্রতিটা কথা কানে এসেছে। চারপাশে যেন ভন ভন করছে। শেলির আম্মা পদ্মজার রুমে আসলো। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে।
সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করছস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির, পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল, বলল, ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই, সবাই ভুল বুঝছে। রিনা নামের একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতা অনেক বাহাদুরি এই মেয়েকে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠেছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটাই কয়, আয় তুই। পদ্মজা একতি করে বলল, বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি। আম্মা এসব শুনলে মরে যাবে, আপনারা এমন করবেন না। কারো কানে পৌঁছালো না পদ্মজার কান্না, আর্তনাদ, একতি। সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনের, সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস করায় মেতে উঠল। পদ্মজাকে টেনে হিঁচড়ে বের করে আনে। কখনো ঘোমটা ছাড়া কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটাই বুকের ওড়না পরে রইল ঘরে। 3-4 জন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো। সবাইকে উপেক্ষা করে পদ্মজা ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে। আমির চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর, কিছুতেই পারছে না। পূর্ণা জ্বরের চোটে কাঁপছে। বাড়িতে ঢুকে দেখলো কোলাহল, ভয় পেয়ে গেল। একটু এগিয়ে দেখলো পদ্মজার বিধ্বস্ত অবস্থা। জ্বর মুহূর্তেই উবে গেল। দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো, চেঁচিয়ে উঠল, আমার আপারে আমনে ধরছেন কেন? আপা, এই আপা, কাঁদছ কেন? পদ্মজা কেঁদে পড়ল, পূর্ণা, আম্মা মরে যাবে এসব দেখলে, আমি কিছু করি নাই পূর্ণা। পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না, শুধু অনুভব করছে তার বুক কাঁপছে। সে রিনাকে বলল, খালা আপনি আমার বোনরে এভাবে ধরছেন কেন, ছাড়েন। রিনা কর্কশ কণ্ঠে বলল, তোর বোনের রস বাইরে গেছিল, এই জন্য খালি বাড়ির বেড়া ছেড়ে ডাইকে আইনা রস কমাইছে। পূর্ণার গা ঢিরি করে উঠল। তেজ নিয়ে বলল, খারাপ কথা বলবেন না, আমার আপা এমন না। পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল, তোর মা যেমন, এই মাইয়াটা এমনই হয়েছে। নিজে এমন কিচ্ছা করলো, মাইয়াটাও করলো। পদ্মজা চমকে তাকালো। মহিলা বলে যাচ্ছে, বুঝলা তোমরা সবাই, মায়া খারাপ, মাইয়াটারে বানাইছে আরেক খারাপ। পদ্মজা আচমকা রেগে গেল খুব। আক্রোশে শরীর কাঁপতে থাকলো। রিনা সহ 2 জন মহিলাকে ঠেলে সরিয়ে দিল। এরপর রাগে চেঁচিয়ে বলল, আমার আম্মা নিয়ে কিছু বলবেন না, আমি খুন করব, মেরে ফেলবো, একদম জিভ ছিঁড়ে ফেলবো। পদ্মজার এমন রূপে সবাই থতমত খেয়ে গেল। লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠময় ছড়িয়ে পড়ল। চোখের মনি অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত্মার আগে ফোঁসফোঁস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে, তাই এত সুন্দর। এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকেছে, তাই সামনে এগোলো না। রিনা একাই এগিয়ে আসলো। পদ্মজার চুলের মুঠি ধরে বিশ্রী গালিগালাজ করলো। এরপর কামরুলকে বলল, কামরুল ভাই, এই বান্দিরে বান্দা লাগবো। পূর্ণা, প্রেমা পদ্মজাকে ছাড়াতে গেল। সৈয়দ সহ আরো 3-4 জন এগিয়ে আসলো। অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা, পূর্ণা, প্রেমা বাজেভাবে উত্তপ্ত হলো। কয়েকটা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল। 3 বোনের কান্না, আর্তনাদ কারো হৃদয় ছুঁতে পারল না। হেমলতার অনুপস্থিতিতে তার আদরের 3 কন্যা জীবন্ত কবর হচ্ছিল, বাধা দেওয়ার কেউ ছিল না। নৌকা ছাড়ার পূর্বে আকাশে কালো মেঘের ঘনাঘটা চোখে পড়ল। তার কিছুক্ষণ পর হঠাৎই রিমঝিমিয়ে বৃষ্টি নেমে এলো। খোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রী 5 জন কাক ভেজা হয়ে গেল। ভিজলেন না হেমলতা, মোর্শেদ ছাতা ধরে রয়েছেন। বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠেছে, মনটা খসখস করছে। তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন। জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতো একদোলা পানি লাফিয়ে উঠছে। তারপর ছোট্ট ছাতার মতো আকৃতি নিয়ে চারিপাশে প্রসারিত হয়ে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। দেখতে সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না। অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে। মোর্শেদ গলা খাকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। এরপর বলেন, কিছু খাইবা? হেমলতা নিরুত্তর। মোর্শেদ শুষ্ক হাসি হেসে বলল, আর কিছুক্ষণ, আইয়া পড়ছে। হেমলতা কিছুটি বলল না, নিরুত্তরেই বসে রইল। বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওয়ারের হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে। হাওয়ারের ঘর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে। হেমলতা নিকাব খুলে চোখ মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান। এরপর ক্লান্ত চোখ দুটো মেলে তাকান মোর্শেদের দিকে। মোর্শেদ হাতে হাত রেখে বললেন, আমার এত খারাপ লাগছে কেন? বুক পোড়া কষ্ট হচ্ছে। মোর্শেদ হেমলতার কণ্ঠ শুনে সহসা উত্তর দিতে পারলেন না। চিত্ত ব্যথায় ভরে উঠল। কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন, আইয়া পড়ছি তো, ওই যে বাজারের ঘাট দেখা যাইতাছে। হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান। অলন্দপুরের বাজারটা ছোট্ট পিঁপড়ার মতো দেখাচ্ছে। নৌকাটা বারবার দুলছে, চারিদিকে ঝড় বইছে, মনেও তো বইছে। তিনি নিজেকে শক্ত করতে চোখ বুজে কয়েকবার প্রাণ ভরে নিঃশ্বাস নেন। ব্যথাতর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল, আমার মেয়েগুলো কেমন আছে। রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজার সারা শরীর ব্যথায় পিছিয়ে উঠেছে। পদ্মজা একুতি করেও ছাড়া পাচ্ছে না। পূর্ণা, প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে। কিছুতেই তারা বোনকে ছাড়বে না।
আমির ক্রোধে চিৎকার করে উঠল, কামরুল চাচা, এটা ঠিক হচ্ছে না, মেয়েগুলোর অভিশাপে পুড়ে যাবেন। আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল। রমিজ আলী কামরুলের নরম নিঃশব্দ ভয়ার্ত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে তার চিল্লের ভঙ্গিতে বলল, খারাপদের সাপে কেউ পুড়ে না। জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে, প্রেমার কান্না শোনা যাচ্ছে। বড় আপা করে গলা ফাটিয়ে কাঁদছে। সৈয়দ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না, তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল। পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কোনো মেয়েরই এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না। আকস্মিক এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বেই একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল। পূর্ণার পায়ের তলার মাটি সরে গেল। ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আপা আপা বলে। পূর্ণার আর্তনাদ পদ্মজার মস্তিষ্কে প্রখর করে তুলল। পদ্মজা চোখ তুলে পূর্ণার দিকে তাকালো। তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা। পদ্মজা এক হাত শক্ত করে ধরে রেখেছে সে। কাছে আসতে পারছে না সৈয়দের জন্য। পূর্ণার কান্না দেখে পদ্মজা আতঙ্কে নীল হয়ে গেল। চারিদিকে কোলাহল, গালি দিচ্ছে মা বাপ তুলে। কেউ বলছে না মেয়েটা ভালো, এরকম করতেই পারে না। পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে, কেঁদে মাকে ডাকছে। পদ্মজা এক দৃষ্টিতে মানুষগুলোর দিকে তাকিয়ে রইল। মানুষগুলো এরকম কেন হয়? পূর্ণার হাত সৈয়দ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরল পদ্মজাকে। তার পুরো শরীর কাঁপছে, হৃৎপিণ্ড এত জোরে চলছে যে অনুভব করা যাচ্ছে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলল, আপা কেন মেয়ে হলাম আপা, এত কষ্ট হচ্ছে আপা। পদ্মজার দু চোখ বেয়ে টপ করে দুফোঁটা জল পড়ে। এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরে। রমিজের উস্কানিতে কামরুল গলা চেঁচিয়ে বলল, নটিরে বান সৈয়দ। পূর্ণার কানে কথাটা আসতেই সে আরো জোরে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা ঠান্ডা স্বরে বলল, পূর্ণা ছেড়ে দে আমায়। রিনা পদ্মজাকে চুল ধরে টেনে নিয়ে যেতে চাইলেও পদ্মজা জায়গা থেকে এক চুলও নড়ল না, ঠাই দাঁড়িয়ে রইল। পূর্ণাকে ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকলে সব উসুল হবে, ছেড়ে দে। পদ্মজার কণ্ঠে কি যেন ছিল। পূর্ণার সাথে সাথে শান্ত হয়ে গেল। চোখ তুলে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার গাল বেয়ে রক্ত ঝরছে। সৈয়দ পূর্ণাকে নিয়ে আসলো। পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসল। সৈয়দের অন্ডকোষ বরাবর লাথি বসিয়ে দিল। সৈয়দ মাগো বলে চেঁচিয়ে উঠল। জলিল সহ উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মজার দিকে। পূর্ণাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেললে দূরে। অশ্রাব্য গালি দিতে দিতে কেউ পদ্মজাকে থাপ্পড় দিল, কেউ বা দিল লাথি। দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদয় হলো, ছুটে আসলো পদ্মজাকে বাঁচাতে। প্রান্ত ভয়ে চুপসে গিয়েছিল। পদ্মজাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে। জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল। জলিল প্রান্তের কান বরাবর থাপ্পড় বসাতেই প্রান্তের মাথা ভন ভন করে উঠল। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন। মনে মনে বেশ ভয় পান। কেশে গলা পরিষ্কার করে দুহাত তুলে চেঁচিয়ে বললেন, তোমরা থামো, এটা কি করতেছো? থামো কইতেছি, সবাই সইরা আসো, থামো। সবকিছু থেমে গেল। পদ্মজা কাচুমাচু হয়ে পড়ে রইল কাদায়। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে। চোখ বুজে রেখেছে। দুহাত বুকের উপর। লম্বা চুল কাদায় মেখে ছড়িয়ে আছে চারিপাশে। যন্ত্রণায় যেন পাঁজরগুলো মরমর করে ভেঙে যাচ্ছে। পূর্ণা জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে। হেমলতার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এমনভাবে পড়ে থাকতে দেখে আটকে উঠলেন। দৌড়ে এসে পদ্মজাকে তুলতে চাইলে কামরুল হুঙ্কার ছাড়েন, এই শরীরে ধরন চাইব না, জানে হান থাইকা। মঞ্জুরা পদ্মজার কামিজ ঠিক করে দিলেন। এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন। মঞ্জুরার বুক কাঁপছে হেমলতার ভয়ে। হেমলতা বারবার বলেছিল 2-3 দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে, আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন। ইচ্ছে হচ্ছে একা ছুটে পালিয়ে যেতে। হিমেল নাক টেনে টেনে কাঁদছে, জপ করছে হেমলতার নাম। মঞ্জুরা রেগে ধমক দেন, আহ থামতো। বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তায় পড়েন। মোর্শেদ বললেন, আমরার বাড়িতে গিয়া বইয়া রইছে মনে হয়, আও বাড়িতে যাই। হেমলতা মিনমিনিয়ে গলায় বলেন, তাই হবে। দুইজন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে। তখন পাশ কেটে একজন মহিলা হেঁটে যায়। কিছুটা হাঁটার পর মোর্শেদের খটকা লাগলো। তিনি ঘাড় ঘুরিয়ে তাকান। মহিলাটি অনেক দূর অব্দি চলে গিয়েছে। মহিলার অভাব দেখে মোর্শেদের বাসন্তীর কথা মনে হলো। মনে মনে আওরান, বাসন্তী আইছে। পরপরই নিজের মনকে বুঝতেন, না না, হে আইব কেমনে, আর আইলেও যাইব গা কেন। তিনি আর মাথা ঘামালেন না। হেমলতার বুক দুরুদুর করছে, ঠান্ডা বাতাস বইছে। তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায়। বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে। মাতব্বরের সাথে আরো 2 জন ব্যক্তি। এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে। হেমলতার হৃৎপিণ্ড যেন থমকে গেল। মেরুদণ্ড বেয়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু একটা ছুটে গেল। তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন। পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন। দৌড় দেখে মোর্শেদ অবাক হন। প্রশ্ন করেন, তুমি দৌড়াইতেছ কেন? হেমলতা প্রশ্নটি শুনলেন না। নিকাব বাতাসের দমকে উড়ে পড়ল দূরে। তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢোকেন। কোলাহল বেড়ে গেল। এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন। অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে। তিনি আঙ্গুল তুলে বিড়বিড় করেন, মেয়েটাকে।
হেমলতার প্রশ্ন কারো কান অব্দি গেল না। কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর। সাথে সাথে হেমলতার চক্ষুদ্বয়ের সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আর্তচিৎকার করে উঠলেন, পদ্মজারে। পদ্মজার বুকে ধরাস করে উঠল, অস্তিত্ব কেঁপে উঠল। আম্মা এসেছে, তার পৃথিবী, তার শক্তি। পদ্মজার দুর্বল হাত দুটো ভর রেখে উঠে বসার চেষ্টা করলো, পারল না। ভাঙা গলায় জোর দিয়ে শুধু ডাকলো, আম্মা। হেমলতার পৃথিবী থমকে গিয়েছে। বিধ্বস্ত, পর্দাহীন, কাদা রক্তমাখা পদ্মজাকে দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে। তিনি দ্রুত নিজের বোরকা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন। অসহনীয় যন্ত্রণায় যেন কলিজা বেরিয়ে আসছে তার। তার সোনাকন্যারে কি রূপ, কে করলো? কাপা কণ্ঠে বললেন, পদ্ম, আমার পদ্ম। হেমলতার বুকে মাথা রেখে পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, আম্মা। হেমলতা পদ্মজাকে আরো জোরে চেপে ধরেন বুকের সাথে। দৃষ্টি অস্থির, বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। মুর্শেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বলেন, এইখানে এত মানুষ কেন? মাতব্বর মিয়া, আপনি এইখানে কেন? কি হয়েছে? প্রেমা প্রান্ত দৌড়ে এসে মোর্শেদকে জড়িয়ে ধরল। দুজন ভয়ে কাঁদছে, কিন্তু কান্নার শব্দ হচ্ছে না। মোর্শেদ বিস্ময়, কিংকর্ত বিমূঢ়। মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন, মেয়েটার এই অবস্থা কারা করেছে? এটা কি নিয়মের মধ্যে পড়ে? কামরুল মাথা নিচু করে রেখেছেন। মিনমিনিয়ে গলায় বললেন, আমি ছেলেটারে মারতে কই নাই। জলিল, সৈয়দ আর মঞ্জুর সেরার নিজের ইচ্ছায় মারছে। মজিদ বলল, আপনি আটকাইলেন না কেন? কামরুল বলল, আটকাইছে বইলাই তো মাইয়াটা বাইচা আছে, আর এমন নটিদের বাঁচার অধিকার নেই। মজিদ বলল, থামেন মিয়া, কার কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব, আপনার না। সৈয়দ, জলিল আর মঞ্জুর ছেলেকে তো দেখা যাচ্ছে না। আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই। কামরুল মাথা নিচু করে রাখলেন। মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ। গ্রামের মানুষদের দুই হাতে আগলে রেখেছেন। পুরো অলন্দপুরের মানুষ মজিদকে ফেরেশতার সমতুল্য ভাবে। 25 বছর ধরে অলন্দপুর সামলাচ্ছেন তিনি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, অন্ধকার গাঢ় থেকে গাঢ় হচ্ছে। হেমলতা কিছুতেই হিসাব মেলাতে পারছেন না। অনেক বছর আগের ঘটনা, আর এই ঘটনা হুবহু এরকম কি করে হলো? তিনি নিজের ভেতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন। কামরুলের মুখ থেকে শোনা 3টা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে, সৈয়দ, জলিল আর মজনুর ছেলে। মজিদ সবাইকে উদ্দেশ্য করে বললেন, আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন। মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো ফুটতেই চলে আসবেন। এই বাড়ি পাহারায় থাকবে মদন আর আলী। আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি, ঠিক সময় সে উপস্থিত থাকবে। ভিড় কমতেই কানে তালা লাগা প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। হেমলতা একা পদ্মজাকে তুলতে গিয়ে হিমশিম খান। মোর্শেদ এগিয়ে আসেন, দুহাতে পাজকালো করে তুলে নেন পদ্মজাকে। বিজলি চমকাচ্ছে। বিজলির আলোয় পদ্মজার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল। কষ্টে বুক চুরমার হয়ে গেল। জন্মের দিন পদ্মজাকে কোলে নেওয়ার পর সে অনুভূতিটুকু হয়েছিল, ঠিক সেরকম একটা অনুভূতি হয়। অনুভূতিটুকুর নাম বোধহয় পিতৃত্ব। প্রচণ্ড ঝড়ো বাতাস বইছে। তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো। মুহূর্তে ঘূর্ণিঝড়ে তাণ্ডব দেখা দিল। তবে সেই তাণ্ডব ছুঁতে পারল না মোড়ল বাড়ির মানুষদের মন। ঝড়ের তাণ্ডবের চেয়ে বড় তাণ্ডবের সাথে যুদ্ধ করে চলেছে তারা। হেমলতা গরম পানি করে পদ্মজাকে গোসল করালেন, জামা কাপড় পাল্টে দিলেন। পদ্মজা ঠোঁট কামড়ে নীরবে কেঁদে গেল। চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই। ইচ্ছে হচ্ছে বাড়ির পিছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে ফাঁসি লেগে মরে যেতে। মন দুর্বলতার শূন্য ছই ছই। হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমু দিলেন। পদ্মজার নাকে এক ফোঁটা জল পড়ল। পদ্মজা চোখ তুলে মায়ের দিকে তাকালো। আম্মা আসছে। আমার আম্মা কই? আম্মা আসে নাই? পাশের ঘর থেকে পূর্ণা চিৎকার ভেসে আসলো। কয়েক সেকেন্ডের মধ্যে পূর্ণা ছুটে এলো। হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়ল হেমলতার বুকে, হাউমাউ করে কেঁদে উঠল। পূর্ণার শরীর আগ্নেয়গিরির মতো মনে হচ্ছে, এত গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। পূর্ণার কান্না দেখে পদ্মজা ডুকরে কেঁদে উঠল। হেমলতা স্তব্ধ হয়ে দুই মেয়ের কান্না শুনলেন। সামলানোর চেষ্টা করলেন না। মঞ্জুরা দরজার সামনে ক্যাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন। টিনের চালে ভারী বর্ষণের শব্দ। জগৎ সংসারে সেই শব্দ একাকার হয়ে যাচ্ছে। মাঝরাত, বাতাসের বেগ প্রচণ্ড। হেমলতা কালো রঙের শাড়ি পরে, একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাড়ির বাহিরে পা বাড়ান। মঞ্জুরা বারান্দার ঘর থেকে উঁচু কণ্ঠে বলেন, রামদা ব্যাগে ক্যান ঢুকাইছস? আর কোন কেলেঙ্কারি বাকি? হেমলতা ফিরে দাঁড়ালেন। পলকমাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে বর্ষণ মাথায় নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন। ছুটে পদ্মজার ঘরে গেলেন। পদ্মজা চুপচাপ শুয়ে আছে। মৃদু ফুপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে। পূর্ণা ঘুমাচ্ছে। তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দার ঘরে আসলেন। বড্ড অস্থির লাগছে। জীবনের প্রথম হেমলতার জীবন ভিক্ষা চেয়ে শেষদায় লুটিয়ে পড়েন। ফজরের আজান শোনা যাচ্ছে। বৃষ্টি থেমে গেছে। সবকিছু শান্ত।
পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলো। গেটে শব্দ পেয়ে চমকে তাকালো। উৎসুক হয়ে তাকিয়ে রইল। হেমলতা ঢোকেন, বিধ্বস্ত অবস্থা। মঞ্জুরা পদ্মজার পাশে এসে দাঁড়িয়েছে। পদ্মজা টের পেল না। হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খুপির সামনে ছুঁড়ে ফেলেন। অন্ধকারের জন্য মুখ স্পষ্ট না। হেমলতা বাড়ির পিছনের দিকে চলে গেলেন। পদ্মজার বুক দুরু দুরু করছে। সে ধীর পায়ে উঠানে এসে দাঁড়ালো। পিছনে মঞ্জুরা। পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা। দেখতে পেলেন মঞ্জুরাকে। ফিসফিসিয়ে বলল, নানু, আম্মা কোথায় গিয়েছিল? মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর বললেন, জানি না। মঞ্জুরার কণ্ঠে ভয়। পদ্মজা দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পেছনে। দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন। এক নিঃশ্বাসে কয়েকটা ডুব দিলেন। পদ্মজা ব্যস্ত পায়ে খাটের কাছে এলো। ক্ষীণস্বরে ডাকলো, আম্মা। হেমলতা ঘুরে তাকালেন। ঝড় শেষে আকাশ ধবধবে সাদা। অন্ধকার কাটার পথে। পদ্মজা বলল, ঠান্ডা লাগবে। হেমলতা কিছুটি বললেন না। গোসল শেষ করে উঠে আসেন উপরে। পদ্মজা আর কিছু বলল না। হেমলতা উঠানে এসে মঞ্জুরাকে বললেন, পূর্ণারে নিয়ে আসো আম্মা। পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে। পূর্ণা আসে ধীর পায়ে হেঁটে। তার জ্বর অনেকটা কমে এসেছে। মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন। হেমলতা মৃদু এসে পূর্ণাকে বললেন, পদ্মজা পাশে এসে দাঁড়া। পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল। সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো। হেমলতা মুরগির খুপির পাশ থেকে কালো ব্যাগটা হাতে তুলে নিলেন। ব্যাগ থেকে একটা রামদার একটা কৌটা বের করলেন। দুপুন চাওয়াচাই করল একবার। হেমলতা রক্তমাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন। শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর পৃথিবীতে সেরা মানুষগুলোরই বাঁচার অধিকার আছে, মানুষরূপী পশুদের না। যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি, এক কোপ দিয়ে মানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি। যে তোকে অসম্মান করেছে সে দোষী, তুই না। তার শাস্তি পাওয়া উচিত, তোর না। তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না। দোষীর আত্মহত্যা করা উচিত। আর আমি মনে করি এতে পাপ নেই, বরং পাপীকে বিনাশ না করা পাপ। আর আমার মেয়েরা যেন সেই পাপ কখনো না করে। কথা শেষ না হতেই মঞ্জুরা বলল, মেয়েদের এসব কি শিক্ষা দিতেছিস তুই? মাথা খারাপ হইয়া গেছে তোর? হেমলতার ঢোক গেলে মঞ্জুরার কথা হজম করে নিলেন। এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, আমি কখনো ছেলে চাইনি, মেয়ে চেয়েছি। প্রতিবাদী দুঃসাহসিক মেয়ে চেয়েছি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছেন। এখন সেই মেয়েরা যদি এতটুকু দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে? ঠিক আগের মতোই মাথা উঁচু করে বাঁচবি। যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না। আমি না হয় যতদিন বেঁচে আছি তাদের শাস্তি দিব, পৃথিবী থেকে মুছে দিব। কিন্তু যখন থাকবো না, তখন কি তারা বেঁচে থাকবে? বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে? অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না, তার নিশ্চয়তা আছে? নেই। এখন থেকে নিজেদের শক্ত কর। মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয়। নিজেকে রক্ষা করার দায়িত্ব নিজের। রাতের স্মৃতির দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না, মনে রাখ। প্রতিটা মানুষের ভেতরে লুকানো হিংস্র শক্তি আছে, সবাই প্রকাশ করতে জানে না, চিনতে পারে না নিজেকে। গত রাতের ঘটনাটা মনে রেখে নিজের ভেতরে লুকানো হিংস্র শক্তিটাকে জাগিয়ে হাতের মুঠোয় রাখ, যাতে সঠিক সময়ে হাতের মুঠো খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পারিস। আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপের জগৎ। এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়েন। তপ করে বসে পড়েন। পদ্মজা আম্মা বলে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত উঠিয়ে বলেন, দাঁড়িয়ে থাক। হেমলতা সময় নিয়ে দম নেন। এরপর কৌটাটা খুলে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মেয়ের পায়ে। পূর্ণা কেঁপে উঠে দূরে সরে গেল। পদ্মজা আতঙ্ক নিয়ে প্রশ্ন করল, আম্মা, কার রক্ত? রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিরি করে উঠল। মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে। টাটকা তাজা লাল রক্ত। বমি গলায় এসে আটকে গেছে। হেমলতা পদ্মজাকে জবাব দিলেন না, শুধু মৃদু হাসলেন। পূর্ণা এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। পদ্মজা দুহাতে জাপটে ধরল পূর্ণাকে। কি আশ্চর্য, এই ভয়ঙ্কর ঘটনা তাকে একটু বিচলিত করল না। হেমলতার গায়ে ভেজা শাড়ি, তাই পূর্ণাকে ধরল না। মঞ্জুরাকে বললেন, পূর্ণারে ঘরে নিয়ে যাও আম্মা। মঞ্জুরা কঠোর চোখে তাকালেন হেমলতার দিকে। হেমলতা আবারও হাসেন। ভেজা কণ্ঠে বললেন, কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবনটা, আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারতো আম্মা। হেমলতার কথায় মঞ্জুরার সারামুখ বিষণ্ণতায় ছেয়ে গেল। তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। অপরাধবোধে মাথা নুইয়ে ফেললেন। পূর্ণাকে ধরে নিয়ে গেলেন ঘরে। হেমলতা সেখানেই পড়ে রইলেন। আকাশের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস ফেললেন। আলো ফুটেছে পুরোপুরি। পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে। পানি দিয়ে উঠোনে রক্ত মুছে দিলেন চিরতরে। রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে। শাড়ি পাল্টে উঠানে পা রাখেন। তখন মগা আসে। এসে খবর দিল বিচার বসবে দুপুরে। রাতের ঘূর্ণিঝড়ে গ্রামের বেশিরভাগ বাড়ি উড়ে গেছে। পশু পাখি সহ বিভিন্ন ক্ষতি হয়েছে। অনেক মানুষ আহত হয়েছে। এই খবর শুনে হেমলতার চোখ সচল হয়ে উঠল। প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। প্রকৃতি কখনো কাউকে ছাড়ে না।
গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল, এই বুঝি তার শাস্তি। মাথার উপর সূর্য, প্রচণ্ড তাপদাহ, পূর্ণা, প্রেমা, হেমলতা কালো বোরখার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অনন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে। খাখা রোদ্দুর, তপ্ত বাতাসের আগুনের হালকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়ছে চোখে। মোর্শেদ ব্যাগিতে নিয়ে আসছে। রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার স্বর ভেসে আসছে। পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখলেন রিনার বাড়ির ছাদ উড়ে গেছে, গাছপালা ভেঙে উঠানে পড়ে আছে। হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান। বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে। সে হেমলতার মুখ দেখে বুঝলো পিছনের দুটি মেয়ে পদ্মজা আর পূর্ণা। ছুটে আসলো, পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, পদ্ম আপা, তুমি ডরায়ও না, তোমার কিছু হইব না। চারিদিকে নিঝুম, নিস্তব্ধ, চেমারা প্রকৃতি। ঘামে দরদর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথাগুলো বলছে। স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝেই এই 15 বছরের রাখালের সাথে দেখা হতো পদ্মজার। পদ্মজার জন্য পাগল সে, বড় বোনের মতো মান্য করে। পদ্মজা মৃদু করে হাসল। পদ্মজার মুখের উপর পাতলা পর্দা বলে রাখালের চোখে তা পড়ল না। রাখালকে পিছনে ফেলে 3 মা মেয়ে এগিয়ে চলল। স্কুল মাঠে অনেক মানুষ জমেছে। রাতের ঘূর্ণিঝড়ের জন্য অলন্দপুরের বেশি অর্ধেক মানুষ আসেনি, তবুও প্রায় 500 মানুষ তো এসেছে। ঘটনা ঘটেছে 8 পাড়ায়, আর তা ছড়িয়ে পড়েছে সব পাড়ায়। যথাসময়ে বিচার কার্য শুরু হলো। পদ্মজা এবং আমির দুজন দুদিকে দাঁড়ানো। মাতব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন, এদের একসাথে কারা দেখেছেন? রমিজ আলী, কামরুল, মালেক হাত তুলল। মজিদ মাতব্বর বললেন, কি দেখেছেন, ব্যাখ্যা করুন। রমিজ আগে আগে উঁচু কণ্ঠে বলল, আমি দেখছি ঝড়ের সন্ধ্যায় আপনার পোলারে পদ্মজার ঘর থেকে বাইর হইতে, বাড়িতে আর কেউ আসিল না। আমি রেগে গিয়ে কিছু বলতে চাইল, মজিদ মাতব্বর হাতের ইশারায় আটকে দিলেন। আমির বাপের বাধ্য সন্তানটাই থেমে গেল। মজিদ মাতব্বর বললেন, আপনি আমিরকে পদ্মজার ঘর থেকেই বের হতে দেখেছেন? রমিজ আলীর দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলেন। দম নিয়ে বললেন, তারে বারান্দা থেকে বাইর হইতে দেখছি। মজিদ মাতব্বর নীরব থেকে এরপর বললেন, তাহলে কোন আন্দাজে আপনি বলেছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল? পদ্মজার সর্বাঙ্গ রিরি করে উঠল। সে চোখ বুজে ফেলল। রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে ওঠেন, একটা অচেনা ছেঁড়া খালি বাড়িত কোন ছেলের কাছে কেন চাইব? আপনার নিজের ছেঁড়া বলে তার দোষ ঠেকতে পারেন না, আমার ছেলের বেলায় কিন্তু ছাড়েন নাই। মজিদ মাতব্বর বলল, যুক্তি দিয়ে কথা বলুন। আপনার মেয়েকে হাতে নাতে ধরা হয়েছিল, তার গায়ে কাপড় ছিল না, তারা একসাথে একই ঘরে একই বিছানায় ধরা পড়েছিল। আমির আর পদ্মজার বেলায় সেটা হয়নি। মজিদ মাতব্বরের ক্ষমতা এবং কথার দাপটে সামনে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে রমিজ আলীর। কামরুল চুপসে গিয়েছিলেন, সামনে নির্বাচন। মজিদ মাতব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ বয়ে আনা। ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল, তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে কেন গেল? মজিদ মাতব্বর উকি দিয়ে প্রশ্নদাতাকে খুঁজে বের করলেন। তারই প্রতিপক্ষ হারুন রশিদ। মজিদ মাতব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে? আমির সহজ গলায় বলল, আমি বাড়ি ফিরছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো। সামনে মোর্শেদ কাকার বাড়ি ছিল। মোর্শেদ কাকা বাড়ি নেই জানতাম না, জানলে বৃষ্টিতে ভিজতাম, তবু ওই বাড়িতে যেতাম না। এই গ্রামের অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে, বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। হারুন রশিদ বললেন, যখন দেখলা ছেলেরা বাড়িতে একলা, তখন বাইর হইয়া গেলে না কেন? আমির সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে। আর আমির পদ্মজার দিকে একবার তাকালো। পদ্মজা সাথে সাথে চোখ সরিয়ে নিল। আমির বলল, আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছেন সবাই জানেন। আমি প্রথম দেখে অভিভূত হয়ে পড়ি, তাই মস্তিষ্কে একবারও কখনো বিপদের আশঙ্কা করেনি। মজিদ মাতব্বর ছেলের শেষ কথা শুনে অসন্তুষ্ট হলেন, তবুও স্বাভাবিক থেকেই বললেন, গ্রামবাসী কোনো প্রমাণ ছাড়াই লাফিয়েছে, মেয়েটাকে অপদস্থ করেছে। প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে নোংরাম অপবাদ দেয়া অপরাধ। মজিদ মাতব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন, সৈয়দ মজনুর ছেলে আরেকটা কে জানি, কোথায় তারা? কামরুল ধীরভাবে বলল, পাই নাই খোঁজ, মনে হয় ভরে কোনহানে লুকাইছে। রমিজ আলী হঠাৎ গম গম করে উঠলেন, এইটা আমি মানি না, তারারে আপনি ছাইরা দিতে পারেন না। আপনার ক্ষমতা বেশি দেখা আপনি এমনি নিজের ছেলেটারে ঢাইকা রাখতে পারেন না, ধুতর বাজলোক। আমির রেগে মেগে রমিজ আলীকে ধরতে এলে মজিদ গর্জন করে উঠল, আমির। আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করলো। হারুন অতিশয় দ্রুত লোক, তিনি রসিকতা করে বললেন, সত্য হোক আর মিথ্যা, বদনাম তো বদনামই। মজিদ সবার প্রশ্ন কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন, আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে? সবাই আওয়াজ করে বলল, আছে। মজিদ মাতব্বর তৃপ্তির সাথে হাসলেন, ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন। কণ্ঠ উঁচু করে বললেন, মোর্শেদের মেয়েদের সাথে খারাপ হয়েছে। পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি, সে খুব ভালো মেয়ে। আর আমার ছেলেকে সবাই চিনেন, সে কেমন।
যারা যারা দোষ করেছেন তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। পদ্মজা আর আমিরের নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া আমি কখনোই কাউকে শাস্তি দেই না, আজও দিব না। তবে আমি আজ সবার সামনে মোর্শেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব। হেমলতা, মোর্শেদ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো। মজিদ মাতব্বর বললেন, পদ্মজাকে আমিরের বউ করে নিয়ে যেতে চাই। চারিদিকে কোলাহল বেড়ে গেল। সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে স্বপ্নাবিষ্টের মতো শুধু মজিদ মাতব্বরের প্রস্তাবটি পদ্মজার কানে বাজতে থাকলো। জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে। গল্পের নোটিফিকেশন পেতে হলে সর্বপ্রথম স্বপ্নের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।